আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে বিজেপি। মমতা শুভেন্দু হাড্ডাহাড্ডি লড়াই। তামিলনাড়ুতে নায়ক থালাপতির দলের বাজিমাত। ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে নানা নির্দেশনা মন্ত্রীদের। পর্যটক আকর্ষণে ব্যবস্থা নেওয়ার তাগিদ। ডিসেম্বরেই শাহজালালে থার্ড টার্মিনালের উদ্বোধন। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। নেওয়া হচ্ছে জামালপুরের বাড়িতে। সন্তান হত্যার ন্যায় বিচার চায় পরিবার। চট্টগ্রামের সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ অব্যাহত। দুটি ব্যাংক বেরিয়ে যেতে চাওয়ায় অনিশ্চিত একীভূতকরণ প্রক্রিয়া। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার তাগিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন দেখবেন বিস্তারিত। পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপির সরকার গঠনের সম্ভাবনা। সবশেষ তথ্য মতে 170টিরও বেশি আসনে এগিয়ে দলটি। সরকার গঠনের ম্যাজিক ফিগার 148। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে 90টিতে। দলের ভরাডুবি সংখ্যা তৈরি হলেও নিজ আসন ভবনে পড়ে বড় ব্যবধানে এগিয়ে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সবশেষ তথ্য অনুযায়ী শুভেন্দু অধিকারীর চেয়ে তার ভোট 19,000 বেশি। মমতার বিরুদ্ধে পিছিয়ে থাকলেও নন্দীগ্রাম আসনে এগিয়ে রয়েছেন শুভেন্দু। এগিয়ে আছেন বিজেপির আরেক আলোচিত নেতা দিলীপ ঘোষ। নিজ আসনে এগিয়ে তৃণমূল নেতা ও রাজ্যমন্ত্রী ফিরহাদ হাকিমও। আলোচিত রাজনীতিবিদ হুমায়ুন কবির রেজিনগর আসনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। ভবনে পড়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা আভাস আমরা পাচ্ছি। এখন কি অবস্থা এবং বাকি আসনগুলোর কতগুলোর ফলাফল আপনি জানতে পেরেছেন? সব মিলিয়ে পূর্ণাঙ্গ ফল সেটি পেতে আর কত সময় লাগতে পারে? দেখুন, এই মুহূর্তে আমরা রয়েছি ভবানীপুর কেন্দ্রের মেমোরিয়াল গার্লস হাই স্কুলে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী ভোট গণনা চলছে। ষষ্ঠ রাউন্ড গোনা হয়েছে। তার যে ফলাফল হচ্ছে, শুভেন্দু অধিকারী পেয়েছেন 11,155টি ভোট এবং মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন 30,548টি ভোট। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর থেকে 19,393 ভোটে এগিয়ে আছে। এর বাইরে গোটা রাজ্যে বিজেপি এই মুহূর্তে এগিয়ে রয়েছে 181টি আসনে, তৃণমূল এগিয়ে রয়েছে 101টি আসনে, বামফ্রন্ট 2টি, কংগ্রেস 1টি এবং অন্যান্য যে দল আছে অর্থাৎ হুমায়ুন কবির বা ভীম, এদের যে আইএসএফ আছে, এর সব মিলিয়ে 2টি আসন। এখন পর্যন্ত যা ট্রেন্ড আছে, যে জয়ের ব্যবধান বা দুই শাসক দল তৃণমূল বা যে আগামী দিনে সরকার গঠনের পক্ষে যে অনেকটা এগিয়ে রয়েছে বিজেপি, তাদের সব মিলিয়ে যে পাহাড় থেকে সমুদ্র অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু বিজেপির ব্যাপক আসন জয়। জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে এখন পর্যন্ত ডিসিদের সঙ্গে বৈঠক করেছেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলছে এই সম্মেলন। জেলা প্রশাসকদের সাথে অধিবেশন শেষে ব্রিফিংয়ে পর্যটন মন্ত্রী জানান, দেশের পর্যটন খাতকে আরও আকর্ষণীয় করে বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে জেলা প্রশাসকদের পরামর্শ দেওয়া হয়েছে। এ সময় বিমান প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ শুরু হবে আগামী 3 মাসের মধ্যেই। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল ডিসেম্বরে চালুর উদ্যোগ নিয়েছে সরকার। জেলা প্রশাসকদের সাথে বৈঠক শেষে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী জানান, দেশে নতুন করে আরও প্রত্নতত্ত্ব অনুসন্ধানের পাশাপাশি পুরনো শিল্পকলা ভবন এবং লাইব্রেরিগুলো সংস্কারের পরামর্শও দেওয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে নির্দেশ দিয়েছি যে যারা পর্যটক যারা আসবে তারা যেন নিরাপত্তাহীনতা না ভোগে, আর কক্সবাজারটাকে যাতে আরো ভালো রাখা যায়, আরো পরিষ্কার পরিচ্ছন্নতার অবস্থায় রাখা যায় বীজটা, সেই দিকেও তাদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমরা 535টি নিদর্শন তালিকাভুক্ত করে সেখানে আমরা কাজকর্ম করছি এবং আরো নতুন করে আমাদের আরো বেশি পরিকল্পনা রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে কাজকর্ম করতে গেলে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমানকে লাভজনক ও জনপ্রিয় করার পাশাপাশি বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলা হবে, এমন পরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করছে সরকার। যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। বর্তমানে দেশের বিমানবন্দরগুলো ব্যবহার করা যাত্রীর সংখ্যা বছরে 1 কোটি থেকে 1,20,00,000 পর্যন্ত।
নতুন করে থার্ড টার্মিনাল চালু হলে সেটা গিয়ে দাঁড়াবে প্রায় 2 কোটিতে। দেশের একমাত্র বড় বিমানবন্দরটিতে প্রতিদিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের হত্যার ঘটনায় বিচার নিশ্চিতে দেশটির সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সকালে দেশে আনা লিমনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন তিনি। লিমনের মরদেহ নিয়ে জামালপুরের উদ্দেশ্যে রওনা করেছেন তার স্বজনরা। সেখানে লিমনের জানাজার পর দাফন করা হবে মরদেহ। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবে ছেলে, কিন্তু বিমানবন্দরে উপস্থিত পরিবারের কারো মুখে হাসি নেই, বরং চাপা কান্নায় ঢেকে রাখার চেষ্টা। উচ্চশিক্ষায় যুক্তরাষ্ট্র গিয়ে পরিবারটির সন্তান জামিল আহমেদ লিমন ফিরলেন কফিনবন্দি হয়ে। 6 এপ্রিল সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী লিমন নিখোঁজ হন। এর 8 দিন পর 24 এপ্রিল তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মেধাবী সন্তানকে নিয়ে আকাশ ছোঁয়া স্বপ্ন দেখেছিলেন বাবা, তা শেষ নিমেষেই। কোনো প্রকার আঘাত করে নেই, শারীরিক কোনোদিন শাস্তি দেয়নি। যা শাসন করছে আমি মুখে শাসন করছি, তো আমার ছেলেকে এইভাবে যে মরতে হবে জানি না, উপরওয়ালা জানে কি কষ্ট দিছে, এটাই আমার কাছে কষ্ট। শনিবার রাতে ফ্লোরিডা থেকে মরদেহবাহী বিমানটি যাত্রা শুরু করে সোমবার সকাল 8:47 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় লিমনের বাবা মা সহ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। আমরা আপনাদের পাশে আছি। আমি দেশে যাবো, টিকিট কাটছে আপনার। প্রতিমন্ত্রী লিমনের মরদেহ হস্তান্তর করেন স্বজনদের কাছে। হত্যাকাণ্ডের ন্যায় বিচার প্রত্যাশা করেছেন স্বজনরা। ফ্যামিলির সাথেও রুমমেটের ব্যাপারে কোনো কিছু শেয়ার করেনি, কখনো কোনো ঝামেলা কোনো কিছু হয়েছে বা এরকম কোনো কিছু। অনিশ্চিত গন্তব্যে সম্মিলিত ইসলামী ব্যাংক রেজলিউশন অধ্যাদেশের সংশোধন এবং সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে 2টি ব্যাংকের বেরিয়ে যাওয়ার উদ্যোগের প্রশ্ন উঠেছে এই ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে। বিশ্লেষকরাও বলছেন একীভূতকরণ প্রক্রিয়া অনেকটাই ঝুলে গেছে, তবে এই বিষয়ে সরকারের দ্রুত সিদ্ধান্ত দরকার। না হলে ব্যাংকিং খাত নিয়ে আমানতকারীদের আস্থাহীনতা আরও বাড়বে। এছাড়া একীভূত প্রক্রিয়া ঝুলিয়ে রেখে ব্যাংকিং খাতের সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব নয়। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাপক লুটপাট হয় ব্যাংকিং খাতে। এ কারণে আর্থিক সূচকে দুর্বল হয়ে পড়ে বেশ কয়েকটি ব্যাংক। গ্রাহকের জমানো টাকাও ফেরত দিতে ব্যর্থ হয় অনেকে। সংকটে থাকা শরিয়া ভিত্তিক 5টি ইসলামী ব্যাংক নিয়ে গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক। এই ব্যাংকের কার্যক্রম অনেকটাই স্থবির। নতুন সরকারের 2 মাস পেরিয়ে গেলেও নিয়োগ দেওয়া হয়নি চেয়ারম্যান, নেই ব্যবস্থাপনা পরিচালকও। থমকে আছে ব্যাংকের শাখা স্থানান্তর এবং সমন্বিত কোর ব্যাংকিং পদ্ধতি চালুর কার্যক্রমও। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের সংশোধন এবং একীভূতকরণ প্রক্রিয়া থেকে এক্সিম ও এসআইবিএল এর বেরিয়ে যাওয়ার উদ্যোগে প্রশ্নের মুখে সম্মিলিত ইসলামী